সবাইকে গুড মর্নিং জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্যবধান। এর আগে আমরা দেখেছিলাম যে চতুর্থ ব্যবধানের অশ্রেণীকৃত তথ্যের জন্য চতুর্থ ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা দেখব যে শ্রেণীকৃত তথ্যের জন্য এবং সেটা অবিচ্ছিন্ন, মানে এখানে তোমার লিমিট দেয়া নাই। তাহলে আমরা এই পর্যন্ত এই অধ্যায়ের অনপেক্ষ বিস্তার পরিমাপের এটি শেষ পরিমাপ। এর আগে আমরা পড়েছি পরিসর, পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, আর এটা হচ্ছে চতুর্থ ব্যবধান। তাহলে আজকে আমরা এটা দেখব একটি অঙ্কের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয়। এখানে দেখো দেয়া আছে একটি তথ্য শ্রেণীকৃত গণসংখ্যা দেওয়া আছে, আর এখানে আমি সরাসরি ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিয়েছি। তাহলে ক্রমযোজিত বলতে আমরা কি জানি, যে গণসংখ্যাগুলোর যোগফল। এখানে দেখো তোমার মোট গণসংখ্যা দেওয়া আছে n = 29, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার জন্য আলাদা সূত্র এবং জোড় সংখ্যার জন্য আলাদা সূত্র, তাই না? তাহলে আমরা কি বিজোড় সংখ্যায় যাব। এখানে দেখো যে চতুর্থ ব্যবধান বের করার সূত্র হচ্ছে q3 - q1 / 2। তাহলে q3 - q1 / 2, এখানে আমাদের কি করতে হবে? প্রথমে যে q3 এবং q1 ক্যালকুলেশন করতে হবে। তাহলে q3 এবং q1 আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে q1 এবং q3 ক্যালকুলেশন করতে হয় শ্রেণীকৃত তথ্যের জন্য। এবার আসো, যদি প্রথমে q1 বের করি, q1 এর সূত্র হচ্ছে এটা। এখানে L হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রথম চতুর্থক শ্রেণী কিভাবে বের করবে, কোন শ্রেণীটা প্রথম চতুর্থক? এই যে এইখানে দেখো একটা সূত্র দেওয়া আছে n/4, ঠিক আছে? তাহলে আমরা ক্যাপিটাল N কত জানি? 29/4 কত আসছে? 7.25, ঠিক আছে? তাহলে 7.25 এটা ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে আছে? ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে আছে? প্রথম শ্রেণীতে কত দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা? 2। দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে কত? 8। তাহলে এখানে দেখো আমার প্রথম চতুর্থ শ্রেণী হবে 7.25, যেখানে আছে সেই শ্রেণী। তাহলে এই 8-এর মধ্যেই তো 7.25, তাই না? 2 আর 6 যোগ করলে 8 হয়। তাহলে এখানেই হচ্ছে আমার প্রথম চতুর্থ। আর এটার শ্রেণী কত? 10 থেকে 15, ঠিক আছে? 10 থেকে 15। তাহলে আমি বলেছি যে চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কত হবে? 10। তাহলে 10 বসালাম, ঠিক আছে? এবার আসো, ক্যাপিটাল N/4 এর মান আমরা বের করেছি অলরেডি 7.25, ঠিক আছে? এবার আসো এফসি দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে প্রথম চতুর্থক শ্রেণী হচ্ছে এটা, তাই না? এখন বলেছি পূর্ববর্তী শ্রেণীর এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? প্রথম চতুর্থক এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসি এর মান 2 / এফকিউ বলেছে প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু বলেনি, বলেছে
প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, প্রথম চতুর্থক শ্রেণী হচ্ছে এটা, আর তার গণসংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা। আবার এখানে দেখো বলেছে সিটা হচ্ছে কি বলেছিলাম, শ্রেণী ব্যবধান। এখানে দেখো শ্রেণী ব্যবধান কত, 10 থেকে 15, এটার ব্যবধান কত 5। আবার 15 থেকে 20, এটার ব্যবধান কত 5। তাহলে শ্রেণী ব্যবধান কত হবে 5। তাহলে এই যে এই মানগুলো বসিয়ে আমার মান কত আসছে 14.375। তাহলে এটা কিসের মান, Q1 এর মান। ঠিক আছে, তাহলে সূত্রটা খুব ভালো করে দেখো কি বলেছি। এলটা হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, ক্যাপিটাল N/4, ক্যাপিটাল N দেওয়াই থাকবে তোমার গণসংখ্যা ডিভাইডেড বাই 4। তার মানে এটা আমাদের আগে করতে হবে, কারণ এটার মান দিয়েই আমরা কি করব, প্রথম চতুর্থক শ্রেণীটা বের করব। তার আগে কিন্তু অবশ্যই গণসংখ্যা যোগ করে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। এবার আসো এফসি বলছে কি, প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে যেখানে প্রথম চতুর্থকটা আছে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। এফকিউ হচ্ছে যেই শ্রেণীটা প্রথম চতুর্থক সেই শ্রেণীর গণসংখ্যা ইন্টু সিটা হচ্ছে কি, শ্রেণী ব্যবধান। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো Q3 বের করব। তাহলে Q3 বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এটা বের করতে হবে। তাহলে আমাদের এটা বের করার জন্য এখানে মান বসাও 3 ইন্টু, এখানে ক্যাপিটাল N এর মান কত ছিল 29, তাই না? তাহলে এটা গুণ করে 4 দিয়ে ভাগ করলে আমার আসবে কত 21.7। এখন আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীর মধ্যে দেখব যে 21.7 কোথায় আছে, কোন শ্রেণীতে আছে। তাহলে প্রথমে আসো, এখানে কত 8, তাই না? 8-এর সাথে 7 যোগ করলে 15। এখানে কিন্তু এখনও 21 আসে নাই। এই 15-এর সাথে 10 যোগ করলে কত হয় 25, তাই না? তাহলে 21-এর সাথে 10 যোগ করলে 25 হয়। আমাদের এখানে আসছে কত 21.5। তাহলে 21.5টা কোন শ্রেণীতে, 20 থেকে 25 এই শ্রেণীতে, তাই না? কারণ এখানে 25, এখানে 25 মানে, আর এখানে 15, তাহলে 15-এর মধ্যে তো 21 নাই, তাই না? 25-এর মধ্যেই 21.75টা থাকবে। তাহলে আমাদের শ্রেণী হচ্ছে, তৃতীয় চতুর্থক শ্রেণী হচ্ছে 20 থেকে 25। তাহলে আগের মতোই মান বসাও। এলটা কি বলেছিলাম, তৃতীয় চতুর্থক শ্রেণীর কি হবে নিম্ন সীমা 20। ঠিক আছে, তারপর এটার মান বসাও এইটা। এবার আসো এফসি বলছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আমাদের তৃতীয় চতুর্থক শ্রেণীটা হচ্ছে এটা, পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা, তার ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এই এফসি পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বসালাম। এবার এফ কিউ আসো, বলেছি তৃতীয় চতুর্থক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তাহলে তৃতীয় চতুর্থক শ্রেণীর গণসংখ্যা আমরা বসালাম 10। আর সিটা বলেছে কি যে শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান বসাও কত 5। ঠিক আছে, তাহলে আমরা কি বসালাম, এল এর মান কি বললাম
যে তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা 3 ক্যাপিটাল N ডিভাইডেড বাই 4 এর মান আমরা জানি, যেহেতু n এর মান দেওয়া আছে, মাইনাস এফসিটা হচ্ছে তৃতীয় চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এবার আসো এফ কিউটা কি বলেছি, তৃতীয় চতুর্থক শ্রেণীর গণসংখ্যা কত, 10। তাহলে আমাদের এখানে মান কত আসছে, 23.375। এবার আমাদের কি বের হলো, Q1 বের হলো, Q3 বের হলো, তাই না? Q1 আর Q3 বের হলো। এবার এটা কিন্তু আমাদের প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকের মান বের করেছি মাত্র, ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে চতুর্থক ব্যবধান বের করতে হবে। তাহলে আমরা Q1 আর Q3 এর মান বের করেছি, কিন্তু আমাদের চতুর্থক ব্যবধান বের করার জন্য কি করতে হবে, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 এই সূত্রে বসাতে হবে, ঠিক আছে? এতক্ষণ যা করেছি সেটাই কিন্তু উত্তর না, আমাদের উত্তর বের করতে হলে সেই সূত্রে বসাতে হবে। আসো বসাও। তাহলে চতুর্থক ব্যবধানের মান কত হবে, Q3 মাইনাস Q1। তাহলে বসাও Q3 মাইনাস Q1 এর মান। আমাদের Q3 এর মান কত ছিল, 23.375 আর 14.375। তাহলে আমার চতুর্থক ব্যবধান কত আসছে, 4.5, ঠিক আছে? তাহলে 4.5 আমরা যদি এটা ধরো কি বলবো, একটা রেখার মাধ্যমে দেখাই এরকম, তাই না? রেখার মাধ্যমে যদি দেখায় তাহলে সাপোজ এখানে 0, 1 2 3 4 এভাবে যাবে না, 5 এরকম করে যাবে। এখন আমি যদি বলি যে তোমাকে এইরকম রেখার মধ্যে Q3 এবং Q1 এর মান দেখাতে হবে, ঠিক আছে? তাহলে Q3 এর মান কত আসছে দেখো, 23.375। তাহলে যেহেতু 23.375 আসছে, আমরা সাপোজ যদি এখান থেকে ধরি যে সাপোজ এইখানে 10, এইখানে 20, এখানে 30, এখানে 40, ঠিক এভাবে যাব, হ্যাঁ, শেষ পর্যন্ত, শেষ যে মান আছে সেই পর্যন্ত। এখন দেখো Q3 বলেছি 23.375, 23 এখানে 20 না, 21 22 23.375। তাহলে ঠিক এটার একটু পরেই হবে আমার কি, Q3 এর মান। আবার Q1 এর মান বলেছি তোমার কত, 14.375। তাহলে এখানে হচ্ছে 10, ধরো এখানে 11, এখানে 12, এখানে 13, এখানে 14, তার একটু পরে হবে। এখানে যেহেতু গ্রাফ পেপার নাই তাই আমি ওইভাবে দেখাতে পাচ্ছি না, যদি গ্রাফ পেপার থাকে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখানে হবে তোমার কি, Q1 এর মান, ঠিক আছে? এটা এর জন্যই বোঝাচ্ছি কারণ আমাদের এই চতুর্থক ব্যবধান ইউজ করে ব্যবহার করে পরবর্তীতে আমাকে বক্স প্লট করতে হবে, ঠিক আছে? একটা বক্স প্লট করতে হবে, ঠিক এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে, যেখানে 0 থাকবে, এরকম রেখা থাকবে, এখানে তোমার Q1 এর মান বের করতে হবে, Q3 এর মান বের করতে হবে, ঠিক আছে? তারপর ME এর মান বের করতে হবে, ঠিক আছে? বের করে এই রেখার মধ্যে তোমাদের দেখাতে হবে কোথায় কি আছে, ঠিক আছে?
যদি এইখানে ধরো ME হয়, ME, এখানে Q1 হয়, সাপোজ এখানে Q1, এখানে Q3 যদি হয়, হ্যাঁ, তাহলে ধরো এখানে কিভাবে এটা দেখাতে হয়, এখানে ধরো Q1 এর মান, এখানে ME দ্বারা কি বোঝায়, ME দ্বারা মধ্যমা, আর এখানে Q3 যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা বক্স আকারে অঙ্কন করতে হবে, ঠিক আছে, এটাই হবে বক্স প্লট। সেটা আমরা অঙ্ক যখন করব তখন দেখে নিব, কিন্তু যেহেতু আমরা এখন এটা করছি তাই তোমাদের এটা একবারে বুঝিয়ে দিচ্ছি যে Q3 এবং Q1 কিভাবে লেখচিত্রের মাধ্যমে দেখাতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের অনপেক্ষ কিংবা পরম আপেক্ষিক বিস্তার পরিমাপের 4টি পরিমাপই আমরা শিখে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, ঠিক আছে, আপেক্ষিক বিস্তার পরিমাপের 4টি পরিমাপ আগামী ক্লাসে দেখব, সাথে অঙ্ক দেখব। আর তোমাদের সিলেবাস পরীক্ষা যেহেতু তোমাদের হবে, তোমাদের সিলেবাস হবে প্রথম থেকে 4র্থ অধ্যায়, ঠিক আছে। 4র্থ অধ্যায়ে আর 2টা যদি আমি ক্লাস নেই তাহলে তোমাদের এই সিলেবাস, আর 2টা না, আর 3 থেকে 4টা ক্লাস নিলে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের সিলেবাস হবে প্রথম থেকে 4র্থ অধ্যায়। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকে সেগুলো নিয়ে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত যা পড়িয়েছে এগুলো ক্লিয়ার হয়ে নাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই পর্যন্ত যা পড়িয়েছি তার থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন থাকবে, ঠিক আছে। তাহলে বিশেষ করে তোমার গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এইখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, তাই যা পড়িয়েছি সেটা নিজে নিজে এখনই ক্লিয়ার হয়ে নাও। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে যে আপেক্ষিক বিস্তার পরিমাপ নিয়ে, ঠিক আছে। আর অবশ্যই যারা ক্লাস করছে না তাদেরকে জানিয়ে দিও পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো।